ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সব বন্ধুদের জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার নিবেদন ছোট গল্প পাঠ, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটির নাম দৈব বাণী। গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো, সহযোগিতা কাম্য। একটা শান্ত, সুন্দর, পরিচ্ছন্ন পারিবারিক পরিবেশ তছনছ করে দিল একটা টেলিফোন। রাত 9:30। সদ্য টিভি প্রোগ্রাম শেষ হয়েছে। এবার নৈশভোজের সময়। টিভি থামবার পর মিনিট 5 অখণ্ড নিস্তব্ধতা। তারপর মিঙ্কা নিজের পছন্দ মতন রেকর্ড বাজাতে শুরু করে স্টিরিওতে। টিভির ইংরেজি খবরটা শোনার পর সুরজিৎ হুইস্কির গ্লাস হাতে নিয়ে চলে যায় বারান্দায়। এখন তার আকাশ দেখার সময়। সুমিত্রা চলে যায় বাথরুমে শরীর জুড়োতে। রান্নাঘরে আলু ভাজার শব্দ হয়। এই সময় বেজে উঠল টেলিফোন। কে টেলিফোন ধরবে তা ঠিক করার আগে 4-5 বার বাজে। সুরজিৎই আকাশের তারাদের থেকে চোখ ফিরিয়ে বসবার ঘরে এসে রিসিভারটা তোলে। সে হ্যালো বলার সঙ্গে সঙ্গেই লাইন কেটে যায়। সুরজিৎ কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে আবার বারান্দায় ফিরে আসে। বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারে। লাইন পেলেও যে কোনো মুহূর্তে কানেকশন কেটে যাওয়া কলকাতা শহরে আশ্চর্য কিছু নয়। আবার এমনও হতে পারে মিঙ্কার কোনো ছেলে বন্ধু ঠন্দু। মিঙ্কার বয়স এখন 17। 1 মিনিট পরেই আবার টেলিফোন বাজল। সুরজিৎকে কিছু বলতে হলো না। মিঙ্কাই চেঁচিয়ে বলল, আমি ধরছি বাপি। এবারও বাজল 5 বার। মিঙ্কা রিসিভার তুলেই বিরক্তির সঙ্গে বলল, যা, লাইন কেটে গেল। বাকি রইল সুমিত্রা। 37 বছর বয়স। এখনো অনেকেই সুমিত্রাকে মিঙ্কার দিদি বলে ভুল করে। সুতরাং তারও বিশেষ টেলিফোন বন্ধু থাকা সম্ভব। কিন্তু সুমিত্রা তো মিনিট 15 আগে বেরোবে না বাথরুম থেকে। মিনিট 5 বাদে তৃতীয়বার টেলিফোন ঝনঝন করতেই সুরজিৎ বাথরুমের দরজায় এসে টোকা দিয়ে বলল, এই। ভেতরে ধারা জলের শব্দের সঙ্গে গলা মিলিয়ে কিছুটা অলৌকিক সুরে সুমিত্রা বলল, কি? তোমার টেলিফোন। কে কে ডাকছে? তোমার 4 নম্বর প্রেমিক। কয়েক মুহূর্ত মাত্র দেরি করে সুমিত্রা বলল, ধরতে বলো। কিন্তু তার আগেই মিঙ্কা ধরেছে এবং আবার কেটে গেছে। বাথরুম থেকে বেরিয়ে সুমিত্রা সুরজিৎকে বলল, প্রায় দুপুরবেলা একজন কেউ ফোন করে। আমি ধরতেই লাইন কেটে দেয়। মনে হয় কোনো মেয়ে তোমায় পাগলের মতন খোঁজে। সুরজিৎ বলল, উইকডেজে আমি দুপুরে বাড়িতে থাকবো এ কথা যদি কোনো মেয়ে ভাবে তাহলে সে পাগল তো বটেই। টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। সুরজিৎ আর একটু হুইস্কি নেবে কি না তাই নিয়ে দোনামোনা করছিল। শেষ পর্যন্ত না নেওয়াই ঠিক করল। খাওয়া শুরু করার পরই বাজল আবার টেলিফোন। সুরজিৎ স্ত্রীকে বলল, তোমার টার্ন। সুমিত্রা এঁটো হাতেই উঠে গিয়ে টেলিফোন ধরল। এবার একজন বলল, উফ, কতক্ষণ ধরে লাইনটা পাওয়ার চেষ্টা করছি, কিছুতেই পাওয়া যায় না। আপনি খবরটা শুনেছেন তো? মহিলা কণ্ঠ। সুমিত্রা প্রথমে ঠিক চিনতে পারল না। পেছন ফিরে স্বামীর দিকে একটা জ্বলন্ত দৃষ্টি দিয়ে সে আবার নরম গলায় বলল, না, কোনো খবর শুনিনি তো।
কি হয়েছে? আপনি? আমি মিসেস সেন বলছি, অমিতাভর মা। সুমিত্রা এবার অত্যন্ত বেশি উৎসাহের সঙ্গে বলল, ও মিসেস সেন, বলুন কি খবর? মিসেস মৈত্র, এত রাত্রে আমি ফোন করলুম। আগে অনেকবার চেষ্টা করেছিলুম, মানে আমি ভাবলুম আপনি যদি খবরটা না শুনে থাকেন। কি খবর? অন্ধ্রের ঝড়। অন্ধ্রের বর? কি বললেন? আপনাকে অরিজিৎ কিছু বলেনি? বিল্টু অর্থাৎ অরিজিৎ আর কোকো অর্থাৎ অমিতাভ একই স্কুলের ক্লাস 8-এ পড়ে। এদের দুজনের মাঝে মাঝে দেখা হয়েছে স্কুলের টিফিনের সময়। একসঙ্গে ফিরেছেও কয়েকবার, এবং এর বাড়ি ও ওর বাড়িতে দুবার দুটি নিমন্ত্রণও হয়েছিল। পরস্পরের কাছে এদের পরিচয় অরিজিতের মা আর অমিতাভর মা, কিন্তু এই পরিচয় অনেকটা ঝি শোনায় বলে এরা পরস্পরকে মিসেস সেন ও মিসেস মৈত্র বলে সম্বোধন করে। কেউ কারোর নাম জানে না, কিংবা জানলেও তা উচ্চারণযোগ্য ঘনিষ্ঠতা হয়নি। এত রাতে টেলিফোন করবার মতন ঘনিষ্ঠতাও নয়। না, বিল্টু কিছু বলেনি, ও ঘুমোচ্ছে। আপনি কি খবর বললেন? আমি বুঝতে পারলাম না। অন্দরের ঘর তার মানে কি? অন্ধ্রের ঝড়, অন্ধ্রের ঝড়। কাল ওদের এসে আসবে বাংলা পরীক্ষায়। হ্যাঁ, বাংলা পরীক্ষার এসে? হ্যাঁ। আপনি কি করে জানলেন? মানে জানা গেল কি করে? কে বলল? আমাকে সন্ধ্যাবেলাতেই ফোন করে বলেছিলেন মিসেস ঘোষাল। তখনই ভাবলুম আপনাকে জানিয়ে দিই, কিন্তু টেলিফোনে মিসেস ঘোষালকেও বলেছেন অনিমাদির। আপনি অনিমাদিকে বোধহয় চেনেন না। হ্যাঁ চিনি, সিদ্ধার্থের মা তো? হ্যাঁ, সেই অনিমাদির বাড়িতে গগনানন্দ মহারাজ এসেছেন, জানেন তো? তিনি শুধু বড় সাধক নন, খুব জ্ঞানী। আগে রামযশপুর কলেজের প্রফেসর ছিলেন। আমি দেখা করতে গিয়েছিলাম একদিন। তিনি আজ অনিমাদিকে বলেছেন, খোকা কি অন্ধ্রের ঝড় বিষয়ে কিছু জানে? একটু শিখিয়ে পড়িয়ে দাও, কাল পরীক্ষায় কাজে লাগবে। উনি বললেন এই কথা? হ্যাঁ, কালকেই তো বাংলা পরীক্ষা। তাও উনি জানতেন না, এমনিই বললেন। আর অনিমাদি কি ভালো দেখুন। কথাটা শুনে উনি শুধু নিজের ছেলের জন্যই তো তা নয়, উনি কিন্তু সবাইকে বলে দিচ্ছেন। এখনও তৈরি করে নেবার সময় আছে। 5 মিনিট বাদে ফোন রেখে সুমিত্রা যখন খাবার টেবিলে ফিরে এলো, তখন তার মুখ দেখে মনে হয় সে সদ্য ভূত দেখেছে। শৈবালের অনেকখানি খাওয়া হয়ে গেছে। সে মুখ তুলতেই সুমিত্রা জিজ্ঞেস করল, অন্ধ্রের ঝড় তার মানে কি? অন্ধ্রতে খুব ঝড় হচ্ছে বুঝি? মেয়েদের পক্ষেই যখন তখন এরকম উদ্ভট কথা বলা সম্ভব, তা সুরজিৎ জানে, তাই সে অবাক হয় না। সে বলল, নিউজে তো কিছু শুনিনি। নিউজে তো আজে বাজে কথাই বলে বেশি। আসল দরকারি খবর কি করে এখন জানা যায়? কিন্তু অন্ধ্রে ঝড় হচ্ছে কি না, হাউ ইজ ইট সো ইম্পর্টেন্ট টু ইউ? বিল্টুদের কাল বাংলা পরীক্ষায় রচনা আসবে অন্ধ্রের ঝড়। আজকাল মিশনারি স্কুলের কোশ্চেন লিক হয়ে যাচ্ছে বুঝি? একজন বলেছে ডেফিনিটলি আসবে। সেই একজনটি কে? কোনো জ্যোতিষী? তুমি নাম শোনোনি, কিন্তু গগনানন্দ মহারাজ খুব বিখ্যাত। ওর মুখের প্রত্যেকটা কথা ফুলে যায়। সাধু? মাই গড! তোমরা আজকাল ছেলের পরীক্ষার কোশ্চেন জানবার জন্য সাধুদের কাছে যাচ্ছ? তাও ক্লাস 8-এর পরীক্ষা। আমি যাইনি। মিসেস সেন খবরটা দিলেন।
উনি কত ভালো, কষ্ট করে এত রাতে। গুরুদেরও এতখানি ডিজেনারেশন। শোনো, কোথা থেকে এখন অন্ধ্রের ঝড় বিষয়ে জানা যায় বলো তো? ফরগেট ইট আজ আ ব্যাড জোক। ইটস ভেরি ইজি ফর ইউ টু ফরগেট এভরিথিং। সুরজিতের ইচ্ছে হলো এক্ষুনি দুহাত দিয়ে কান চেপে ধরতে। এরপরেই সুমিত্রা একে একে বলে যাবে অনেকগুলো অভিযোগ। সুরজিৎ বাড়ির কোনো খবর রাখে না, ছেলে মেয়ের লেখাপড়ার সব দায়িত্ব তো সুমিত্রারই। এতদিন এত চেষ্টা করেও একজন অঙ্কের টিচার পাওয়া যাচ্ছে না। তুমি তো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। প্রাণপণে অন্যমনস্ক থাকবার চেষ্টা করে সুরজিৎ। শুধু সুমিত্রার বাক্যস্রোতের শেষ অংশটা শুনল। যদি সত্যি কাল আসে এই রচনাটা, বিল্টু এক লাইনও লিখতে পারবে? অন্ধ্রের ঝড় বিষয়ে আমি নিজেই কিছু জানি না। বিল্টুদের বাংলার টিচারটা মহাপাজি। ক্লাসে কিছু পড়াবার নাম নেই, পরীক্ষার সময় শক্ত শক্ত প্রশ্ন দেবে। মিঙ্কা খাবার সময় মিলস অ্যান্ড বুনস উপন্যাস পড়ে, নইলে খাওয়াতে তার মনই লাগে না। বাবা মায়ের কথা কাটাকাটিতে সে কখনো অংশগ্রহণ করে না, কিন্তু আজ বিল্টুর পরীক্ষার প্রসঙ্গ উঠছে বলেই সে কান খাড়া করে শুনছে। এবার মিঙ্কা প্রশ্ন করল, মা, হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট অন্ধ্রের ঝড়? ঝড় তো সব জায়গাতেই হয়। সুমিত্রা ঝংকার দিয়ে বলল, আমি তা কি করে জানব? রেডিও স্টেশনে ফোন করলে ওরা বলতে পারবে, কিংবা আলিপুর ওয়েদার অফিস। সুরজিৎ বলল, কয়েক বছর আগে অন্ধ্রের কোস্টাল রিজিয়নে একটা বিরাট ডিজাস্টার হয়েছিল। দারুণ ঝড়ে সমুদ্র ফুলে ফেঁপে উঠেছিল। 3-4 তলা উঁচু ঢেউ আছড়ে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কয়েকটা গ্রাম, বোধহয় কয়েক হাজার মানুষ। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সুমিত্রার মুখ। পথহারা যেন পেয়েছে আলোর সন্ধান, কিংবা ধোপার হিসেবের খাতার মধ্যে যেন পাওয়া গেছে 100 টাকার নোট। ঠিক বলেছ, এটাই তো রচনার সাবজেক্ট। সেই জন্যই গগনানন্দ অন্ধ্রের ঝড়ের কথা বলেছেন। এখন কি হবে? সুরজিতের খাওয়া হয়ে গেছে, সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সুমিত্রা অনুনয় করে বলল, এই শোনো লক্ষ্মীটি, তুমি একটা লিখে দাও, বেশ পয়েন্ট ধরে ধরে। সুরজিৎ প্রকাণ্ড বিস্ময়ের সঙ্গে বলে, আমি লিখব বাংলায় রচনা? আর ইউ ক্রেজি? জীবনে এক পাতা বাংলায় চিঠি লিখিনি কখনো। বেঙ্গলি আমার সেকেন্ড সাবজেক্ট ছিল, কোনো রকমে 33 পেয়েছিলুম। তোমাদের বেলায় খুব সুবিধে ছিল। এখন বাঙালিদের কিছুতেই বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিতে দেয় না, মহা ঝামেলা। বিল্টু শুধু বাংলাতেই উইক। মিঙ্কা বলল, হোয়াট অ্যাবাউট বিল্টুর বাংলা টিচার, মা? তাকে এত রাত্রে কোথায় পাবো? তাছাড়া ছেলেটি বড্ড কামাই করে, কিচ্ছু পড়ায় না। ওকে আর রাখবো না ভাবছি। সুরজিৎ বলল, সে ছোকরা কবিতা লেখে না? প্রথম দিন চেহারা দেখেই আমার সন্দেহ হয়েছিল। ওই ধরনের ছেলেরা জেনারেলি আনরিলায়েবল হয়। ছেলেটি এই পাড়াতেই কোথায় থাকে না? বিল্টুর খাতায় বোধহয় ঠিকানা লেখা আছে। তুমি প্লিজ একটু দেখবে? ওকে ডেকে এনে যদি রচনাটা লিখিয়ে ফেলা যায়, আমি বিল্টুকে মুখস্থ করিয়ে দেব। সুরজিৎ ভাবল, তার মতো নরম স্বামীদেরই বউয়েরা এরকম উৎকট অনুরোধ করার সাহস পায়। রাত 10:30টার সময় সে যাবে ছেলের প্রাইভেট টিউটারের বাড়ি খুঁজতে। সে কি শ্যামবাজারের ছিট কাপড় বিক্রি করে, না যাদবপুরের আলুওয়ালা? সব কিছুরই একটা সীমা থাকা উচিত। মুশকিল হচ্ছে এই, সুমিত্রার মতন মেয়েরা হুইস্কি বা সিগারেট খেতে শিখেছে, পার্টিতে গিয়ে দিব্যি ইংরেজি বলে, ডিস্কো বাজনার সঙ্গে নাচতেও জানে অন্য পুরুষদের সঙ্গে, কিন্তু জ্যোতিষী কিংবা গুরু ঠাকুর ছাড়তে পারিনি এখনো। কে না কে বলেছে অন্ধ্রের ঝড়। সামান্য কারণে সুমিত্রা যখন দারুণ
উৎকণ্ঠিত হয়ে ওঠে, তখন তার মুখখানি দারুণ সুন্দর দেখায়। মুখের চামড়া যেন টসটস করে। এই সময় সুরজিৎ তার স্ত্রীর মনে কোনো আঘাত দিতে চায় না। রূঢ় কিছু বলার বদলে সে অমায়িকভাবে হেসে বলল, আমি গেলেই কি তোমার বাংলার টিচারকে এখন বাড়িতে পাবো ভাবছ? ওই সব কবি টবিরা রাত 1:30 2টোর আগে বাড়িই ফেরে না। তাও কি অবস্থায় ফিরবে কাল সকালে চেষ্টা করো। কাল সকালে মাত্র 2 ঘন্টা সময়। আচ্ছা, তুমি অন্তত পয়েন্টগুলো বলে দিতে পারবে? কোন বছরে ওই ঝড় হয়েছিল? তা তো ঠিক মনে নেই। কত লোক মরেছিল? এক্স্যাক্টলি তাও বলতে পারবো না। যতদূর মনে আছে কয়েক হাজার। এরকম শক্ত এসে দেবার কোনো মানে হয়? তুমি বলো। আসবেই যে, তুমি কি করে জানছো? হয়তো সব ব্যাপারটাই। আমি জানি আসবেই, নইলে উনি এমনি এমনি বলবেন। ইস, মিসেস সেন যদি সন্ধ্যাবেলাতেও খবরটা দিতে পারতেন। মিলস অ্যান্ড বুনস থেকে আবার মুখ তুলে মিঙ্কা বলল, মাদার টেরিজাকে ফোন করো না। ডেড আর ডাইংদের ব্যাপারে শি নোজ এভরিথিং। সুরজিৎ ভৎসনার দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে, তারপর একটু কড়া গলায় বলল, হাতের এঁটো শুকিয়ে গেছে, যা ধুয়ে আয়। মেয়ের প্রস্তাব সামান্য সংশোধন করে সুমিত্রা বলল, রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই জানবে, কিংবা খবরের কাগজ। স্টেটসম্যানে তোমার কে যেন চেনা আছে না? তুমি খবরের কাগজে ফোন করো, তারপর কালই কাগজে ছাপা হয়ে যাবে যে বিল্টুদের স্কুলে কোয়েশ্চেন আউট হয়ে যায়। তার চেয়ে ছেড়ে দাও না। বাংলায় একটু কম নম্বর পেলে কি ক্ষতি হবে? ওর বাবাই বাংলা জানে না, ও কি করে বাংলায় দিগ্গজ হবে? আমি তোমার চেয়ে অনেক ভালো বাংলা জানি। তুমি বাংলা নভেল পড়ো, তাহলে তুমিই লিখে ফেলো রচনাটা। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স জানতে হবে তো। তোমার কাছ থেকে তো কোনো সাহায্য পাবারই উপায় নেই। সুরজিতের আবার কান চাপা দিতে ইচ্ছে হলো। রাত 11:15, তবু সুমিত্রা নিরুদ্যম হলো না। সে একটার পর একটা টেলিফোন করে যেতে লাগলো। আর যেহেতু এখন সুরজিতের পক্ষে বিছানায় শুয়ে পড়া অপরাধ হবে, তাই সুরজিৎ বসবার ঘরে সোফায় এলিয়ে বসে পাইপ ধরালো। যাকে নিয়ে এত ব্যাপার, সেই বিল্টু এখন গভীর ঘুমে মগ্ন। বিকেলবেলা দারুণ খেলাধুলা করে বলে বিল্টু একদম রাত জাগতে পারে না। পরীক্ষার আগে মাথা ঠান্ডা রাখা দরকার বলে সুমিত্রাও তাকে 8:30টার মধ্যে খাইয়ে দেয়। পরীক্ষা থাক আর না থাক, ঘুমের আগে কিছুক্ষণ কমিক্স পড়া চাই বিল্টুর। কৈশোরের সুন্দর মসৃণ নির্ভেজাল ঘুম মাখা আছে তার মুখে। কার কার কাছ থেকে যেন বেশ কিছু তথ্য জোগাড় করে ফেলল সুমিত্রা। টপাটপ কাগজে লিখেও ফেলল সেগুলো। তারপর 1 গ্লাস গরম দুধ নিয়ে সে পা বাড়ালো বিল্টুর ঘরের দিকে। সুরজিৎ মৃদু আপত্তির সুরে বলল, তুমি এখন বিল্টুকে পড়াবে এত রাত্রিরে? সুমিত্রা এমন একটা ভ্রুভঙ্গি করল যার ওপর আর কোনো কথা চলে না। তাছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে তার কিছু বলারও অধিকার নেই, কেননা অন্যান্য অনেক আদর্শ স্বামীর মতন সে কখনো নিজের ছেলে মেয়েদের পড়াবার চেষ্টাও করেনি। ডায়াসেশনে পড়া মেয়েকে সে বিয়ে করেছে তো এই জন্যই, প্রায় বলতে গেলে। সুমিত্রা খুব আদর করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বিল্টুকে জাগালো। প্রথমে সে জেদির মতন 2 হাত দিয়ে মাকে ঠেলে দেবার চেষ্টা করছিল। তারপর এক সময় চোখ মেলে উদ্ভ্রান্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? দুধটা খেয়ে নে তো, লক্ষ্মী সোনা। ঘুমের ঘোরেই দুধটা খেতে খেতে বিল্টু এক সময়
পরিপূর্ণ সজাগ হলো। শোন বিল্টু, কাল বাংলা পরীক্ষায় যদি অন্ধ্রের ঝড় সম্পর্কে এসে আসে, তুই কিছু লিখতে পারবি? অন্ধ্র কি মা? অন্ধ্র হচ্ছে ইন্ডিয়ার একটা স্টেট। হ্যাঁ, বাংলায় বলো না। স্টেট বাংলায় কি? স্টেট হচ্ছে রাজ্য। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন একটা স্টেট, সেই রকম অন্ধ্র হলো সাউথে। বিল্টু ভালো ছেলে, পড়াশোনায় তার আগ্রহ আছে। সে মায়ের কথা মন দিয়ে শুনতে লাগলো। অবশ্য একবার তার চোখ বুজে আসছে, আর মা তাকে আদর করে বলছে, আর একটু শোন, এইটাই লাস্ট পয়েন্ট। তুমি যদি সেখানে উপস্থিত থাকতে, তাহলে তুমি কি করতে? স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, দুর্গতদের সেবা। প্রায় 1.5 ঘন্টা চলল এরকম। সুরজিতের ধৈর্য কম নয়, সেও জেগে বসে আছে। বিল্টুর ঘর থেকে সুমিত্রা বেরিয়ে আসবার পর সে উঠে দাঁড়িয়ে সুমিত্রার পিঠে হাত রেখে গাঢ় গলায় বলল, সত্যি, ইউ আর গ্রেট। সুমিত্রা বলল, তোমার তো কোনো হুঁশ নেই। আজকাল বাংলায় ফেল করলে পুরো ফেল। পরদিন সকালে শুধু স্নানের সময়টুকু বাদ দিয়ে সব সময়, এমনকি খাবার সময়ও বিল্টুকে পাখি পড়াতে লাগলো। বিল্টু একবার একটু আপত্তি করেছিল, কেননা আজ বাংলার সঙ্গে জিওগ্রাফি পরীক্ষাও আছে। কিন্তু মা জিওগ্রাফি পড়তে দিচ্ছে না। কিন্তু জিওগ্রাফির জন্য সুমিত্রার চিন্তা নেই, ওতে বিল্টু বরাবর 80% নম্বর পায়। মধু দিয়ে টোস্ট আর এগ পোচ বিল্টুকে খাওয়াতে খাওয়াতে একেবারে শেষবারের মতন সুমিত্রা মনে করিয়ে দিল, ভুলে যাস না, ভলেন্টিয়ার্সের বাংলা হলো স্বেচ্ছাসেবক। শয়ে ব ফলা আছে। আর দুর্গত আর লঙ্গরখানা হলো যেখানে ফ্রি খাবার দেওয়া হয়। মহাপুরুষদের দিব্য দৃষ্টি একেবারে মিথ্যা হয় না। গগনানন্দ সম্ভবত সামান্য একটু অন্যমনস্ক হয়েছিলেন, তাই তার দিব্য দৃষ্টি একটু অন্যদিকে সরে গিয়েছিল। বিল্টুদের রচনা এসেছে পশ্চিমবঙ্গে বন্যা। প্রশ্নপত্রটি পড়বার পর মায়ের ওপর খুব অভিমান হলো বিল্টুর। সমুদ্রের ঢেউ এসে বন্যা হয় কি না তা সে জানে না। ঝড় থেকে হয়? অন্ধ্রে স্বেচ্ছাসেবক থাকে, পশ্চিম বাংলায় তাদের কি বলে? মা কেন এসব বলে দেয়নি? একটু দূরে বসা অমিতাভর সঙ্গে চোখাচোখি হলো বিল্টুর। দুজনের চোখের একই রকম ভাষা। দুই অভিমানী কিশোর মুখ গোঁজ করে বসে রইল খাতার সামনে।